যখন সময়টা উনি বাজেট দিচ্ছেন, সেই বাজেটটা দেওয়ার সময় ওনার যেই অর্থনৈতিক পরিস্থিতি আছে সেখানে সরকারের সম্ভবত সবচাইতে খারাপ আর্থিক অবস্থার ভিতরে উনি এখন যাচ্ছেন। এতগুলো সংকটের ভিতরে অর্থনীতি আছে যে এটার চট করে সমাধান হবে না। এটা যদি কেউ আশা করেন, এটা যদি কেউ আশ্বাস দেন, আমি মনে করি তারা দুজনেই ভুল করবেন। আমার যতটুকু মনে পড়ে, যদি আমি ভুল না করি, মাননীয় অর্থমন্ত্রী বোধহয় মাসখানেক আগে কোনো একটা আলোচনায় বলেছিলেন ওনার নিজের একটা বক্তৃতায় যে আমাকে 2 বছর সময় দিতে হবে। হ্যাঁ, হক ভাই বোধহয় উপস্থিত ছিলেন ওখানে, ওনার একটা বক্তৃতায় উনি বলছিলেন। তো এইটা আমি মনে করি যে রিজনেবল, আসলে এটার চট করে সমাধান পারলে ভালো। হ্যাঁ, যদি পারে, মানে এটা একেবারে মানে খুব ভালো জায়গায় যাবে তা না, আমি বলছি রিপেয়ারিংটা। হ্যাঁ, এটা সময় লাগবে। কিন্তু আগামী 1 বছরের মধ্যে রিজার্ভকে $51 বিলিয়ন নিয়ে যাওয়ার কথা বলা ওইটা আসি আর কি। হ্যাঁ, মানে একটা হলো যে ওনারা কি চাচ্ছেন, ওইটা আমি মনে করি যিনি বাস্তবসম্মতভাবে একটা সময় চেয়েছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আবার একই সাথে যে এটার জন্য তার অর্থ এই না যে 2 বছর পর্যন্ত আমরা চুপচাপ বসে থাকবো। আমি মনে করি না যে এইটা কৌশলের অংশ। এটা তো কৌশলটা হওয়া উচিত হলো যে আমরা একটা লক্ষ্যকে সামনে রেখে আমরা সেই জায়গা ধরে এগিয়ে যাব। আমার মনে হয় যে সেই দিক থেকে এই সরকারের এখন পর্যন্ত বিভিন্ন অনেকগুলো বিষয়ে যেই ধরনের ওনাদের চিন্তার কথা ওনারা বহিঃপ্রকাশ করেছেন, তাতে আমি দেখি যে সেই ছাপটা আছে। বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রীর কথায় আছে, উনি কতগুলো গুরুত্বপূর্ণ আমি মনে করি যে চিন্তা কথা উনি বলেছেন। যেমন বলেছেন যে আমি অর্থনীতিকে, ব্যবসাকে আমি ডিরেগুলেট করতে চাই, অর্থাৎ আমি এটাকে ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিতে চাই, এটাকে প্রতিযোগিতাপূর্ণভাবে করতে চাই, এটাখানে গোষ্ঠী স্বার্থ দেখা হবে না। যে ধরনের রাষ্ট্রীয় বিভিন্ন নীতি সহায়তাগুলো আছে সেগুলো আমরা দিতে চাই। এখন প্রশ্ন হলো যে ওনার একই সাথে যখন সময়টা উনি বাজেট দিচ্ছেন, সেই বাজেটটা দেওয়ার সময় ওনার যেই অর্থনৈতিক পরিস্থিতি আছে সেখানে সরকারের সম্ভবত সবচাইতে খারাপ আর্থিক অবস্থার ভিতরে উনি এখন যাচ্ছেন। মানে এই আর্থিক অবস্থাটা বেশ যথেষ্ট খারাপ। কতখানি খারাপ এটা আমরা এই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আমরা আমাদের পক্ষ থেকে একটা অ্যানালাইসিস আমরা দিয়েছিলাম। সেটা হলো যে 2024-25 অর্থ বছর, মানে গত অর্থ বছর যেটা গত বছর জুনে শেষ হয়েছিল, সেই বছর অনেকগুলো বছর পরে, প্রায় 40-50 বছরের ভিতর পরে, মানে 40 বছর তো হবেই। তো সেই সময়ের পরে আমাদের যে আবর্তক ব্যয় আছে সরকারের, বা চলতি ব্যয় আছে, বেতন ভাতা, সুদ, জিনিসপত্র কেনা, সেই ধরনের ভর্তুকির ব্যয়গুলো, সেইটা দিতে গিয়ে ওনাদের রাজস্ব সংগ্রহ দিয়ে যথেষ্ট হয় নাই। তার মানে পুরো আপনার সুদ, আমাদের যে ঋণ পরিষেবা দেওয়া, আমাদের অন্যান্য খরচ দেওয়া, আমাদের পুরো উন্নয়ন কার্যক্রম, এই পুরাটাই কিন্তু হয় নাই। যে কতখানি হয় না এমন না, যে মার্জিনালি, মানে খুবই কম হয়েছে, প্রায় 40,000 কোটি টাকা কম পড়েছে। তো সেখানে কিন্তু নতুন বাজেটের 9,38,000 কোটি টাকার বাজেটে প্রায় 7 লাখ কোটি টাকায় কিন্তু রাজস্ব আহরণ দিয়ে সম্পূর্ণ হবে বলে ওনারা বলছেন। এখন ধরেন আমি যেটা হিসাব করেছি যে এইটা করতে হলে আমার ধারণা প্রায় 40-45% মতন একটা প্রবৃদ্ধি করতে হবে রাজস্ব আহরণে। কারণ এই বছরের যে রাজস্ব রাতারাতি সম্ভব। আচ্ছা, এখন বলি যে সম্ভব কি সম্ভব না, নির্ভর করছে বাজেটে দুটো বিষয়। একটা হলো যে বাজেট কি ধরনের আর্থিক ব্যবস্থা, মানে আর্থিক যেই নীতিগুলো নিচ্ছেন বা কর নীতি নিচ্ছেন সেইগুলো কেমন হচ্ছে। তো সেইটা তো একটা বিষয় থাকে। যখন মূল্যস্ফীতি হয়, যখন আপনার এই যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, আমি যেমন আপনাকে একটা উদাহরণ দিই, আজকে বিদ্যুতের দাম যে মানে বর্ধিত হারে আসলো, এই বিদ্যুতের দামটা 16-17% বাড়ানো হয়েছে। তো তার অর্থ হলো যে ওই বিদ্যুতের উপরে যে আপনার ভ্যাটটা আছে ওইটাও তো আদায় বেড়ে যাবে। তো এইটা হয় কি, যখন আপনার মূল্যস্ফীতি হয়, যখন আপনার তেলের দাম বেড়ে গেছে, তো আমি বর্ধিত মূল্যেই তো আমি ইম্পোর্ট ডিউটি দিচ্ছি। তো সেই জায়গাগুলোতে আপনার হয়তো কিছুটা লাভ হবে।
কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা হলো যে আমরা এই পরিস্থিতিটা আসলাম, এটার কারণ হলো যে আমরা রাজস্ব আহরণ করতে পারছিলাম না, আমাদের আর্থিক ব্যবস্থাপনার মধ্যে দুর্বলতা আছে, যেটা হক ভাই বলছেন যে অনেক ধরনের খরচ করি যেটা আসলে হয়তো প্রয়োজন নাই, অনেক সময় খরচ এইভাবে করি যে আমার 5 টাকার জিনিস আমি 10 টাকা দিয়ে কিনছি, হ্যাঁ, ওর ভিতরে দুর্নীতি লুকিয়ে আছে, এই ধরনের অভিযোগ তো এসছে বের হয়ে।